আমরা আজকের যে নতুন লেসন আলোচনা করছি সেটার প্রথমে আমরা কিন্তু ভোকাবুলারি নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি উচ্চারণগুলো করব, আপনারা সবাই মাইক্রোফোন মিউট করা থাকবে, মিউট করা অবস্থায় যার যার মতো করে আমারটা শুনবেন, নিজেরটা নিজে আবার মনে মনে বলবেন। বললে কি হবে, আমার সাথে এক প্রকার প্র্যাকটিস হয়ে গেল। আমি বাংলা এবং ইংরেজিগুলো বলবো, আপনারা শুধুমাত্র ইংরেজিটা বলবেন উচ্চারণটা ঠিক করার জন্য, তাছাড়া কিছু না, কারণ এটা তো বাংলাতে এমনিতেই দিয়ে দিব আমি। ওকে। ধরা ধরা কিন্তু আমরা জানি যে ক্যাচ কট কট, বাট ধরা ক্যাচ বাদেও এটা কিন্তু হোল্ড হতে পারে। হোল্ড, ওকে, ধারণ করা যেটা। তাহলে আমরা বললাম যে ধরা, হোল্ড হেল্ড হেল্ড। ধরা, হোল্ড হেল্ড হেল্ড। বহন করা, ক্যারি ক্যারিড ক্যারিড। বহন করা, ক্যারি ক্যারিড ক্যারিড। ঠেলা দেয়া বা যেটাকে আমরা বলি ধাক্কা দেয়া, এটাকে বলবো পুশ পুশড পুশড। যেমন আমরা প্রায় নিউজে শুনি যে ভারতের বিএসএফরা তাদের ওদিকের কিছু লোকজনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে। এই পুশ ইন মানে কি, ওরা ওদেরকে মানে ইয়ে করে দেয়, প্রেশারাইজ করে যে যা ওই ওই পাশে চলে যা, তোরা ওইদিকে চলে, মানে ইচ্ছে করে ঠেলে দেয়া মনে করেন, ঠিক আছে? তো এরা যখন এরকম হয়, এটা এটা তার মানে কি জোরপূর্বক, তাই এটাকে বলা হয় পুশ ইন। তাহলে পুশ ইন ব্যাপারটা বুঝলাম যে মানে এটা অবৈধভাবেই অনেক সময় অনেকে এই এই পাশে চলে আসতে যায়, তখন আমাদের বিজিবি যারা আছে তারা এটাকে আবার প্রতিহত করার চেষ্টা করে, ওরা ওদেরকে আবার ব্যাগ দিয়ে দেয় যে না তোমরা এইভাবে তো আসতে পারো না। তো আমরা বুঝলাম যে পুশ 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 পুশ, ঠেলা দেয়া। আরেকটা আছে পুল পুলড পুলড, মানে টানা। অনেক সময় হয় কি, যে ব্যাপারটা মনে করেন যে আপনি আমি যখন ভালো বুঝতাম না, এখন আমরা বিভিন্ন জায়গায় যে একটু চালাক চতুর হয়েছি। আগে মনে করেন কোনো একটা ভালো শপিং মল বা ভিআইপি কোনো অফিসে গেছি, গ্লাস টিলাস দিয়ে ঘেরা, এবার সেই গ্লাস দিয়ে ঠেলা দেবো না টান দেবো না বামে দেবো না ডানে দেবো দরজা খোলার জন্য, অনেক সময় হয়, ঠিক আছে, হয়ে যেতে পারে এটা। তো অনেক সময় বোঝাই যায় না, কিছু ডোরে লেখা থাকে যে পুশ, এই পুশ লেখা থাকলে বুঝবেন যে ভেতরের দিকে ঠেলা দিতে হবে, ভেতরের দিকে চাপ দেবেন। আর যদি পুল লেখা থাকে, এই পুল কিন্তু আপনার নিজের দিকে আপনি টেনে নিতে পারেন, পুল, ঠিক আছে, টেনে নিতে পারেন। আর স্লাইড লেখা থাকলে তার মানে কি কোনো একটা পাশে হয়তো সরিয়ে দিতে হবে, স্লাইড করা, এই হলো ব্যাপার। তো যাই হোক, তাহলে পুশ 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 ঠেলা দেওয়া, আর টানা হচ্ছে পুল পুল পুল। আর রিক্সা যেমন একজন ব্যক্তি টানে, যদিও বর্তমানে টানে না, বর্তমানে শুধু বসে থাকে হ্যান্ডেল ধরে মোটর ফিট করে। রিক্সা তো আর এখন চালানো লাগে না পায়ে, তাই না? ওই যে পায়ের প্রেশার দিয়ে আগে চালাতে হতো। তো এটা হচ্ছে পুল করতো তারা, পুল মানে টানা। আর পুল থেকে পুলার হতো। তাহলে রিক্সা চালক কিন্তু রিক্সা ড্রাইভার বলি না, আমরা আমরা বলি রিক্সা পুলার। রিক্সা পুলার, এই পুল থেকে হয়েছে সেটা। তাহলে টানা, পুল পুল পুলড। আর ভেঙে ফেলা হচ্ছে ব্রেক ব্রোক ব্রোকেন। এরপরে আসছে নির্মাণ করা, বিল্ড বিল্ড বিল্ড। কেউ ভুল করে যেন উচ্চারণ বিল্ড বুল বুল্ট এরকম করবেন না, বিল বিল্ট বিল্ট। আর নিক্ষেপ করা বা ছুড়ে দেওয়া, এটাকে আমরা বলি থ্রো, থ্রো থ্রু থ্রোন। আর ধরা, ওই যে আলাদা বলছিলাম একটা ক্যাচ, এটা তো কমন, এটা বলবো ক্যাচ খট খট, ওকে। আর ফেলে দেয়া কোনো কিছু, ফেলা, ড্রপ ড্রপড ড্রপড। আর সাধারণভাবে কোনো কিছু দেখা, আমরা চোখে, আমি এই যে রুমে আছি, রুমে অনেক কিছু আছে, রুমে দরজা আছে, জানলা আছে, পর্দা আছে, ওই তারপরে আরও কি কি ফার্নিচার বিভিন্ন রয়েছে, ওই কি বলে, সিলিং ফ্যান আছে, সিলিং আছে, এসি আছে, টি টেবিল আছে, নানান বিষয় রয়েছে। আমি যে দেখতেছি কিন্তু কোনোটা খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে দেখতেছি না যে ওই পর্দাটা কেমন, ওটা কেমন। এই যে উইদাউট অ্যাটেনশন কোনো কিছু দেখা, এটাকে বলা হয় সি এস ডাবল ই, সি সসিন। আর যখন আমি বললাম এই পর্দার দিকে তাকাও, তার মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসের দিকে ডেফিনেটলি আমি ইন্ডিকেট করে বলতেছি পর্দার দিকে, তখন আপনাকে বুঝতে হবে লুক, কোনো দিকে তাকানো, লুক, আকাশের দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই। পর্দার দিকে তাকাও, লুক অ্যাট দ্য, কি পর্দা ইংরেজি কি, কার্টেইন, সি ইউ আর টি এ আই এন। কার্টেন Look কিন্তু at the মশারিও curtain. হয়, কার্টেন কিন্তু মশারিও হয়, কার্টেন কিন্তু পর্দাও হয়। আবার মশারি অনেকে বলে মশার জাল, অর্থাৎ মসকিটো নেট বলে। এটা বললে বলা যেতে পারে বোঝানোর জন্য। তো কার্টেন তার মানে কোনো দিকে তাকানোর ক্ষেত্রে লুক অ্যাট, আমার দিকে তাকান, লুক অ্যাট মি, অ্যাট ইউজ করবেন, ঠিক আছে? আর মনে করেন খুব লক্ষ্য করে দেখা, খুব লক্ষ্য করে সব কিছুই মনোযোগের সাথে। আমি একটা কোম্পানির দারোয়ান, চাকরি করি, আমার নাইট ডিউটি আছে, তার মানে আমি কিন্তু ওখানকার গার্ড। তখন আমাকে সব কিছু কি করতে হবে, লক্ষ্য করে দেখতে হবে। আর আমি যেহেতু ওয়াচ করি, লক্ষ্য করে দেখা, ডব্লিউ এ টি সি এইচ, ওয়াচ, ডব্লিউ এ টি সি এইচ, ওয়াচ। এই ওয়াচ মানে হচ্ছে লক্ষ্য করে দেখা, এই জন্য আমি ওয়াচম্যান। যদিও গার্ড বলে নাইট গার্ড বা গার্ড, যাই হোক ওয়াচম্যানও তো বলে, তাই না? তাহলে ওয়াচ মানে লক্ষ্য করে দেখা। আবার ওই ওয়াচ মানে কিন্তু
হাত ঘড়ি হয়, মানে আমরা হাতে যে ঘড়িটা পরি ওই ওয়াচ হয়, ঠিক আছে। আর বাকি ঘড়ি তো অন্যান্য বিভিন্ন ঘড়ি, দেয়ালে রাখলে দেয়াল ঘড়ি হয়, ওয়াল ক্লক, টেবিলে রাখলে হচ্ছে টেবিল ক্লক, ওকে। আচ্ছা জায়গাটা আমরা বুঝলাম। এরপরে চলেন পরেরটা নিয়ে কথা বলি। তাহলে তাকানো হচ্ছে লুক লুক লুকড গেল, আর এমনিতেই দেখাতো সি স সিন। আর শুনতে পাওয়া বা শোনা, এটাকে আমরা অনেকে উচ্চারণ ভুল করি। এই যে তিনটা ফর্ম আছে না, প্রথম ফর্মটা কি হিয়ার, শোনা, হিয়ার। পরের দুইটা ফর্ম অনেকেই বলি হিয়ার্ড হিয়ার্ড, কিন্তু ওই দুইটা উচ্চারণ আমরা হিয়ার্ড হিয়ার্ড না বলে বলবো হার্ড হার্ড। হিয়ার্ড হার্ড হার্ড, হিয়ার হার্ড হার্ড। আবারও বলি হিয়ার হার্ড হার্ড। এবার হয়তো কেউ বলতে পারেন স্যার হার্ড তো একটা আলাদা ওয়ার্ড আছে, অবশ্যই আছে, HARD, হার্ড। হার্ড কপি, এটা খুব হার্ড, এই অঙ্কটা খুব হার্ড, এটা আমার কাছে হার্ড লাগছে, হার্ড ওয়ার্কিং করতে হবে, ওই হার্ড মানে তো কঠোর, HARD। বাট HEARD এটার উচ্চারণও হার্ড, যার বাংলা অর্থ শোনা, শুনেছিল, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হিয়ার হার্ড হার্ড একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি, এগুলো তো আপনারা বোঝেন। আচ্ছা, আর মনোযোগ দিয়ে শোনা, যদিও শুধু শোনা দিয়েছি আমি এখানে, মনোযোগ দিয়ে শোনা সেটা কিন্তু লিসন, লিসন লিসন লিসন। আমাদের বলার প্রয়োজন নেই যে লিসেন টু মি অ্যাটেন্টিভলি, কারণ লিসন মানেই মনোযোগ দিয়ে শোনা, তাই অ্যাটেন্টিভলি বলার দরকার নেই। লিসেন টু মি মানে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, লিসেনের পর টু দিতে হয়, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে সোয়া, সোয়া দেয়া, কোনো কিছু সোয়া, স্পর্শ করা, যেটা আমরা জানি যে টাস্ট টাস্ট টাস্ট। আর অনুভব করা, ফিল ফেল্ট ফেল্ট, যেন বলবেন না ফিল ফিল্ট ফিল্ট, ফিল ফেল্ট ফেল্ট বলতে হবে। এরপরে গন্ধ নেয়া, সুগন্ধ নেয়া, স্মেল স্মেল্ট স্মেল্ট। আর স্বাদ নেয়া, কোনো খাবারের স্বাদ নেন, ওকে, খাদ্যবস্তু, তো এটাকে আমরা বলবো টেস্ট টেস্টেড টেস্টেড। আর শ্বাস নেয়া মানে নিঃশ্বাস নেয়া, শ্বাস প্রশ্বাস, এটাকে বলবো ব্রেইদ ব্রেইদড ব্রেইদড, ঠিক আছে। তবে কেউ যদি কোনো শ্বাস প্রশ্বাস জনিত রোগে ভোগে, মানে তার হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট আছে, এরকম কোনো ডিজিজ, তো সেটাকে আমরা আবার ব্রেদিং ডিজিজ এরকম বলবো না, সেটাকে বলবো রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি, রেসপিরেটরি, রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ মানে শ্বাস প্রশ্বাসজনিত রোগ, হাঁপানি রোগ হইতে পারে, ওকে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ভোকাবুলারি। ভোকাবুলারি এই পর্যন্ত ছিল, আমি গ্রুপে সব দিয়ে দেবো ইনশাল্লাহ, পেয়ে যাবেন আগামী দিন। নাও আইড লাইক টু টক অ্যাবাউট দ্য টেন্স। টেন্স হচ্ছে TENSE, আর সেন্টেন্স বানানের সেন্টেন্সের যে টেন্স সেটা হচ্ছে সি হয়, SENTENCE, সেন্টেন্স মানে বাক্য। আর আমরা বলতেছি টেন্স, TENSE, টেন্স মানে সময় বা কাল, এটা আমরা জানি। ওই যে বললাম বাচ্চাদের মতো একদম বেসিক থেকে শুরু করতেছি, এটা কিন্তু ক্লাস 3-র বাচ্চা বলছে, বাট আমরা ধরে নিচ্ছি এখন আমরা ক্লাস 2-3-তেই পড়ি। হ্যাঁ, টেন্স প্রধানত 3 প্রকার আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা গেলে মোট হয় 3-4 12 প্রকার। তবে এই 12 প্রকারের সর্বপ্রথম যেটা, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট। তবে 12 প্রকারে একটা ফোকাস দিই সংক্ষেপে। মূল বিষয় হচ্ছে 4টা: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই 4টা শব্দের সাথে যদি প্রেজেন্ট যোগ করি, তাহলে প্রেজেন্টের 4টা হবে, পাস্ট দিলে পাস্টের, ফিউচার দিলে ফিউচারের 4টা, ভেরি ইজি, হয়ে গেল 12টা। ওটা বিস্তারিত পরে তোমরা গ্র্যাজুয়ালি পাবো ইনশাল্লাহ, বাট ইটস এ ফোকাস ফর অল অফ ইউ, জাস্ট একটা ফোকাস দিলাম, প্রাইমারি ফোকাস। তো এখন এই যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রথম যেটা, এটা আমরা কিভাবে বুঝবো? যে কোনো বাংলা বাক্য দেখে আপনাকে ধরতে পারতে হবে বা বুঝতে পারতে হবে যে হ্যাঁ, এই বাংলা বাক্যটি অমুক টেন্সের বাক্য, বা ঠাও, কিন্তু কিভাবে? যে কোনো বাংলা বাক্য দেখে আপনাকে ধরতে পারতে হবে যে এটা অমুক টেন্সের বাক্য। তাহলে 12টা টেন্স কিভাবে ক্যাচ করতে হবে, কিভাবে শনাক্ত করতে হবে, তার একটা টেকনিক শেখাই দেবো একেবারে পানির মতো সহজ করে, তবে সেটা ধীরে ধীরে। আজকে শেখাবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট, যে কোনো একটা বাংলা বাক্য দেখে আপনি কিভাবে ধরবেন বা বুঝবেন যে হ্যাঁ, এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। তাহলে বলি, শুধু 2টা শব্দ মনে রাখবেন, করে, হয়। আমি আবারও বলি, করে, হয়। এবার যদি পুরা বাংলা দিয়ে মেলাতে চান বিষয়টাকে, তাহলে বলবেন বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়। বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়, এমনটি বোঝালেই সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়, এমনটি বোঝালে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখি পারে কিনা, এই সামান্তা বলো দেখি আমার মতো করে। বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয় হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা তো পড়াশোনা করো, এসএসসি দিয়ে, রেজাল্ট কবে দেবে? তা রেজাল্ট কবে শিওর দেবে? না। শিওর না, এই মাসে হবে?
এখনো তো কিছু বলে নাই। তোমরা তো আর টিচার ম্যানেজ 28-এর পরে, হ্যাঁ হ্যাঁ 28 তারিখের পরে দিবে স্যার। 28 তারিখের পরে এই যে আমাদের হচ্ছে জহুরুল ভাই বলে দিয়েছেন। হ্যাঁ, হি ইজ আ টিচার, উনি একজন শিক্ষক, যাই হোক আলহামদুলিল্লাহ। তো 28 তারিখের পরে দেখা যাক, আল্লাহ আল্লাহ করো, ঠিক আছে, আল্লাহ ভরসা, যা হবার তো হয়ে গেছে। তারপরে আল্লাহর কাছে দোয়া চাও, ঠিক আছে, যাতে ভালো কিছু, ভালো সংবাদ পাও। আমরাও দোয়া করি সবার জন্য। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আচ্ছা, আমি আব্দুর রহমান ভাইকে জিজ্ঞেস করি একটুখানি, দেখি কি বলে। এবার বোধহয় ভুলে গেছে, বলেন, আমি যেভাবে বললাম বাংলাটা। আহ, কোনো কিছু করে বা হয়। সেটা আমরা বুঝেছি, বাট হুবহু আমার মতো পারেননি আপনি, আমার মতো করে পারতে হবে। ফেল। ওকে, বাট চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। ওকে, কে বলবে? আমি আরেকবার শোনাবো। বর্তমানে কে কোনো কাজ করে বা কোনো কাজ হয় এমনটি বোঝালে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার বলেন তো। বর্তমানে কোনো কাজ কেউ করে বা হয় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। হ্যাঁ, ধরা যায়, হবে, চলবে, নো প্রবলেম, থ্যাংক ইউ। ওকে, সৈকত বলো তো দেখি। স্যার বর্তমানে কেউ কোনো কাজ করে বা হয় এমনটি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থ্যাংক ইউ সো বোঝায়। মাচ। কিন্তু মূল শব্দ কয়টা? দুইটা। কোনটা কোনটা? করে, হয়। করে, হয়। আচ্ছা, মিউট করে দাও। তাহলে করে, হয়, এই দুটো শব্দ। তার মানে আপনি কোন একটা ক্রিয়া শোনার পরে, মানে বাংলা বাক্য যত বড়ই হোক না কেন, বাংলা বাক্যের ওই ক্রিয়াটা শোনার পরে যখন আপনার মনে হবে যে কেউ কোনো কাজ করে বোঝাচ্ছে, কিন্তু কোনোভাবে করছে বোঝালে হবে না, করেছে বোঝালেও হবে না, করে তো করেই, এটাই বোঝাবে। তার মানে ধরুন, আমি উদাহরণ দিই, আমি একটি বই পড়ি, বা আমি বললাম সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, ইংরেজি করার দরকার নেই। কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে বাক্যটা সেটা শেখাচ্ছি। ইংলিশ পড়ে, সে একটি বই পড়ে, তার মানেই হলো সে কোনো কাজ করে। ওই যে পড়ে, করে। যদি বাক্যটা এমন হতো সে বইটি পড়ছে, তাহলে বলতাম সে কোনো কাজ করছে। যদি এমনটি থাকতো সে বইটি পড়েছে, তাহলে বলতাম কেউ কোনো কাজ করেছে। যদি থাকতো সে বইটি পড়বে, তাহলে বলতাম কেউ কোনো কাজ করবে। এবার ব্যাপারটা কি এবার বুঝতে পারছেন কিছুটা? ওকে, তার মানে সে বইটি পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তার মানে এই পড়ে মানে কখন পড়ে, বাক্যের সময় কিন্তু নির্দিষ্ট না, ঠিক আছে, তার যখন দরকার হয় তখন পড়ে। আবার সে যে এই মুহূর্তে পড়ছে তাও বোঝাচ্ছে না, তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত, এই মুহূর্তে যদি চলমান হতো। এটা তো নিশ্চয়ই ধারণা আছে কম বেশি আপনাদের। তাহলে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয় এমনটি বোঝালে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আগামী দিন আমাকে আপনাদেরকে শোনাতে হবে। সংজ্ঞা ধরবো যে আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিটেকশন করার সিস্টেমটা কি বাংলায়। ডিটেকশন মানে কি? শনাক্তকরণ, ডিটেক্ট, ঠিক আছে। বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে ডিটেক্ট করতে হয় বাংলায় বলেন, তখন ওইটা বলবেন যে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়। স্যার, করে হয়, করে হয় বুঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। করে হয়, এটা মনে রাখবেন, কিন্তু বারবার বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এই দুইটা শব্দ মনে রাখতে পারেন, করে আর হয়, তাহলে এই দুটি শব্দ দিয়ে আপনাদেরকে আমি 12টা টেন্স পানির মতো বোঝাই দেব। এবং এইটা বোঝার পর হয়তোবা পূর্বের ব্যাচের শিক্ষার্থী যাদের কোর্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা বেশ হ্যাপি, মানে এর আগে বেশ অনেক ব্যাচ তো কমপ্লিট করাই দিয়েছি, আপনাদেরটা এক সময় হয়তো আস্তে আস্তে হবে আল্লাহ পাকের ইচ্ছায়। তো তারা হ্যাপি। একজন বলতেছে, স্যার সত্যি কথা বলতে স্যার, ভালো একটা জব করি, হ্যাঁ, কর্পোরেট, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা আমি, বয়সও তো মনে করেন 50-এর উপরে। তো স্যার, এই যে জিনিসটা বুঝলাম, মানে উনি বুঝেছে, ব্যাপারটা বুঝতে পেরেছে, এই জিনিসটা বুঝলাম, এটা আসলে খুবই সহজ একটা জিনিস হলো আমার জন্য, যা কিনা এত বছর, তার মানে কি উনি পড়াশোনা ছেড়েছেন কবে, এত বছর স্টুডেন্ট লাইফেও এই জিনিসটা ক্লিয়ার হয়নি। মানে আমাদের ছাত্রছাত্রীরা কি করে জানেন, আমি যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, স্যার বাংলা ক্রিয়ার শেষে রস্যই, অন্তস্থ, মানে এরকম কি কি যেন থাকে, তারপরে হচ্ছে নিত্য সত্য, অভ্যাস, চিরন্তন সত্য, এরকম বোঝায়। সাধারণভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ই ও থাকে, বলছি যে এরকম ই থাকে, ও তে যুক্ত। থাকে কি না বলেন? থাকে। আমি হয়তো সুন্দর করে উপস্থাপন করে বোঝাতে পারছি না ব্যাপারটা, বাট এরকম কিছু থাকে, আপনারা হয়তো ফিল করতেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এরকম থাকে গ্রামারে লেখা বাংলাতে, হ্যাঁ, এই জিনিসটা আমার মতে অন্তত মোর দ্যান 50 or 60% স্টুডেন্টস তারা এটাকে বোঝে না, তারা এটাকে মুখস্থ করে, যে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি ওরা মুখস্থ করে বলে দেয়, কিন্তু আসলে বোঝে না। যখনই আপনি একটা বাংলা বাক্য দিচ্ছেন, ধরেন আমি একটা বাংলা বাক্য বলি যে বাংলাদেশ সরকার জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে শক্ত হাতে বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করার জন্য
অবিরাম চেষ্টা করে, কোন টেন্স? Present indefinite tense. যে চেষ্টা করে, মূল জিনিসটা কি? চেষ্টা করে। কিন্তু আমি যদি বলতাম চেষ্টা করছে, তখনই বলে ফেলতেন যে ও চেষ্টা করতেছে, তার মানে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝছেন না? এন্ড দিস ইজ দ্য টেকনিক। এই টেকনিকটা তাহলে এই দুইটা শব্দ কাইন্ডলি মনে রাখবেন, করে হয়, আর কিছু মনে রাখতে হবে না, আর বাকিটা আমার দায়িত্ব। ঠিক আছে, গ্র্যাজুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ যাব, খুব বেশি প্রেশার নিব না, তাহলে কিন্তু আবার পেঁচিয়ে যাবে, জটিল হয়ে যাবে, বাট আমরা সেটা করব না। ওকে, তাহলে বাংলা আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিটেকশন করার নিয়ম হচ্ছে যে বর্তমানে কেউ কোনো কাজ করে বা হয়, আর মূল শব্দ হচ্ছে করে হয়, এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাংলা বাক্যকে ইংরেজি করার যে সূত্র বা স্ট্রাকচার, সেটা হলো সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট, অতিরিক্ত যদি আর কিছু থাকে তো বসিয়ে দেব। তবে মনে রাখতে হবে এই একটি মাত্র টেন্সে, মোট তো 12 প্রকার, 12 প্রকারের মধ্যে এই একটি মাত্র টেন্সে, কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তার মানে কি হি, শি, কারণ নাম, কোনো বস্তুর পরিবর্তে ইট বসে, এটা তাই না, এরকম থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ওই বাক্যের মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ক্লাস 3 পড়া কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ। ওকে, তাহলে কি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওই বাক্যের মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর ওই ধরনের বাক্যকে আবার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করতে হয়। যেমন আমি উদাহরণ দিই, তার আগে আমরা ফার্স্ট পারসন দিয়ে একটা উদাহরণ দিই এমনিতেই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা তো সহজ। কিন্তু যখনই বলতেছে আমি স্কুলে যাই না, তখন আই ডোন্ট গো টু স্কুল। এখানে ডোন্ট মানে কি? ডু নট। তাহলে আমি সাহায্যকারী ভার্ব ডু নিয়েছি, কিন্তু আর না অর্থে তো নট দিতেই হয়, তাহলে সাহায্যকারী ভার্ব ডু হয়েছে, কারণ এটা ফার্স্ট পারসন। এবার যদি প্রশ্ন করতাম আমি কি স্কুলে যাই, তখন আবার ডুটাকে আগে আনতাম, ডু আই যাই টু স্কুল, ডু আই গো টু স্কুল। এবার যদি নেগেটিভ প্রশ্ন করতাম আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই যাই, ডোন্ট আই গো টু স্কুল। তাহলে আবার বলি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। হা বোধক বাক্য, না বোধক বাক্য গেল। এবার প্রশ্নবোধক, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। এবার নেগেটিভ প্রশ্ন, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার চলেন আমি এগুলো দিয়ে দিব, ক্লিয়ার হয়ে যাবে ইজিলি, তখন দেখতে পারবেন গ্রুপ থেকে। সে দিয়ে করব, থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু, বুঝে শুনে। সে স্কুলে যায়, কে পারবেন বলেন? He goes to school. আর He সে goes স্কুলে to যায় না, school. He does not school. He doesn't go to school. হি ডাজ নট, Go to Doesn't go to school. কেন গোজ হবে না, কেন হবে না? না স্যার, কার্যকারী ভাবের সাথে ইয়েস যোগ হয়েছে। প্রথমেই আমরা টাস্ক ধরে নিচে, এই জন্য পরে পরে আর ইয়ে হ্যাঁ, যোগ এটা হবে। হচ্ছে সহজ কথা। থ্যাংক ইউ, সবাই সঠিক। আপনারা যে যাবে, এটা আমি মজা করে জিজ্ঞেস করলাম যে দেখেন, এবার মনে করেন, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। মিউট করে দিন, নয়েজ হচ্ছে। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আর সেই স্কুলে যায় না, হি ডাজেন্ট, সংক্ষেপে ডাজ নটকে ডাজেন্ট বলবেন, অভ্যাস করেন। হি ডাজেন্ট গো টু স্কুল। কারণ ডাজ যখনই সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে, তখন কিন্তু আর ওই ভার্বের সাথে এস বাই এস রাখা যাবে না, উঠিয়ে দিতে হবে। রাখলে গ্রামারে ভুল হয়ে যাবে, কিন্তু এটা নিয়ম। তাহলে হি ডাজেন্ট গো টু স্কুল, এই ডাজ যতক্ষণ থাকবে। এবার যদি প্রশ্ন করেন সে কি স্কুলে যায়, তাহলে ডাজ আগে আসবে। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে আমি এই যে বাক্য বললাম আপনাদেরকে, কয় প্যাটার্নের বাক্য বললাম বলেন তো? 4 প্যাটার্ন। 4 প্যাটার্ন। এবং বাক্যগুলোর ধরন কেমন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, নিশ্চয়ই বলতে পারবেন যে স্যার আপনি প্রথমে হা বোধক বাক্য বলেছেন, তারপর না বোধক বাক্য, তারপরে হা বোধক প্রশ্ন, তারপরে না বোধক প্রশ্ন। ইয়েস, মানে শেষের দুইটা প্রশ্ন। এবার আমি একটু আলাদা করে বলতেছি। আচ্ছা, শেখা ইংরেজি কি বলেন তো? লার্ন। লার্ন মানে শেখা। এবার আপনি বলতেছেন আমি ইংরেজি শিখি, ইংলিশ কি হবে? আই লার্ন ইংলিশ। ইংলিশ। এবার বলেন তো আমি ইংরেজি শিখি না, এটা কি হবে? I don't learn I English. don't learn English. আচ্ছা, এবার প্রশ্ন করলাম আমি কি ইংরেজি শিখি? Do I learn English? এবার প্রশ্ন করলাম আমি কি ইংরেজি শিখি না? Don't I learn English? Don't I learn English? এইবার দেখেন এই 4টা বাক্য আমি কিভাবে বলি, সবাই খেয়াল করবেন আমাকে, আমি কিভাবে বলি, এইভাবে আপনাদেরকে পারতে হবে কিন্তু। ওকে, আমি শুরু করি।
আই লার্ন ইংলিশ, ইংরেজি আগে বলে বাংলা পরে বললেও হবে, আবার বাংলা আগে বলে ইংরেজি পরে বলে, অ্যাজ ইউ লাইক, নো প্রবলেম। ওকে, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। কে পারবেন? ইয়েস, এনিবডি এলস, আমার মতো করে। Do I learn English? প্রথমে ডু আই বললো কে? Sorry. প্রথমে প্রশ্ন বললো কে? হ্যাঁ আলমগীর ভাই প্লিজ। I learn English. I don't learn English. হয় না, হচ্ছে না ব্রাদার, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। আমি আবার বলতেছি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ডু আই লার্ন ইংলিশ, আমি sorry. ইংরেজি শিখি। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। আমি বাংলা বলতেছি, আপনি তো বাংলা বলেন না। জি, sorry. ইটস ওকে, Again. ট্রাই अगेन প্লিজ। I learn English. আমি ইংরেজি শিখি। I don't learn English. আমি ইংরেজি শিখি না। Do I learn English? আমি কি ইংলিশ শিখি? Don't I learn English? আমি ইংলিশ কি শিখি না? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইভাবে আপনারা যদি যে কোনো একটা বাক্যকে এই 4 প্যাটার্নের বাক্যে প্র্যাকটিস করেন, আপনাদের জন্য বাক্য বানানো কোনো ব্যাপারই না। গ্র্যাজুয়ালি টেন্সগুলো যদি সুন্দর করে শিখে নিতে পারেন। কারণ কি, একটা জিনিস দেখেন, মজার একটা বিষয় বলি লজিক দিয়ে। ক্লাসে তো আমাকে অনেক কথা বলতে হয় জানেন, এটা তো আমার দায়িত্ব। মানে আমি তো লেকচারার, আমি তো প্রভাষক, ইংরেজিতে হচ্ছে লেকচারার, ঠিক আছে। যদিও এক্স লেকচারার, আমি তো কলেজের লেকচারার ছিলাম, জব থেকে রিটায়ার্ড করছি তো সেই 12-13 সালে, মানে 12-14 বছর আগে, যাই হোক। এখন কথা হলো, আমি লেকচারার যখন, তখন আমার কাজ হচ্ছে লেকচার দেয়া। তো এই যে আমাকে অনেক কথা বলতে হয়, ঠিক আছে। এখন আমি আজকের ক্লাসে অনেক কথা বলেছি, এই যত কথা বলতেছি আমি এক একটা বাক্য বলছি না, বলেন। আমি এক একটা বাক্য বলছি, এই যে বললাম আমি এক একটা বাক্য বলছি, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, এটাও একটা বাক্য। তো মূল কথা হচ্ছে আমাদের কথা কিন্তু সব বাক্য, সব বাক্য। এই বাক্য বানানো যদি একবার সুন্দরভাবে শিখে যান, তো আপনার পক্ষে লেখা কিংবা বলা কোনোটাই কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, পারফেকশনের সাথে বাক্য বলতে লিখতে গেলে ফান্ডামেন্টাল গ্রামারের মৌলিক কিছু ব্যাপার লাগে। আমি কিন্তু বলছি না যে জটিল জটিল টপিক, 100% মৌলিক কিছু বিষয় যেগুলো আমি আপনাদেরকে শেখাবো গ্র্যাজুয়ালি। প্রিপজিশনের টুকটাক বিষয়গুলো শেখাবো, রাইট ফ্রম ভার্বসের ব্যাপারগুলো আছে, টেন্সটা যাচ্ছে, তাই না। তারপরে মডেল অক্সিলারি বা অন্যান্য বিষয়গুলো থাকবে। এরকম আস্তে আস্তে দেখা যাবে যে আপনি খুব ভালো আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করছেন। তো জটিলে যাওয়া যাবে না, সহজ মাধ্যমে শেখার চেষ্টা করতে হবে। তো আগামী দিন আপনাদের প্রত্যেককে যে কাজটা করতে হবে, আমি গ্রুপে দিয়ে দিব, এই 4টা বাক্য দিব, আমি পড়ে দিচ্ছি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। এবার ধরেন আর 4টা বাক্য থাকবে হি দিয়ে। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। হি ডাজেন্টের পরে কি লার্নের এস রাখবো? রাখবো না, তাহলে হবে না। হি ডাজেন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে। ডাজেন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে না। এইভাবে আপনাদেরকে এই আই দিয়ে এবং হি দিয়ে ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করে এরকম 4 প্যাটার্নের বাক্য প্র্যাকটিস করতে হবে। এবং সেটা কিভাবে আমি একটু বলি আপনাদের। আমি আগামী দিন যখন গ্রুপে এই টেক্সটটা দিয়ে দিব ইনশাআল্লাহ, দেখবেন একদম নিচের দিকে যে 8-10টা ভার্ব দিয়েছি, যার প্রথম ভার্ব আছে কাম। কাম মানে কি? আসা। আচ্ছা ঠিক আছে, যে কেউ মাইক্রোফোন অন করেন। আচ্ছা মুক্তি ম্যাম অন করেন দেখি। হ্যাঁ, মাইক্রোফোন চালু করেন। আচ্ছা আপনি বলেন তো কাম মানে কি? আশা। আশা। এই আশা দিয়ে একটা বাক্য বানান, বাংলায়, বাংলা বানান, ইংরেজি দরকার নেই, বাংলায়। আই কাম টু স্কুল। দেখেছেন অবস্থা? আমি 2বার বলেছি যে বাংলায় বাক্য বানান, ইংরেজি দরকার নেই, বাংলায় বানান। ও বাংলায়, কিন্তু উনি কিসে আমি ইংরেজিতে? ম্যাডাম অত সোজা, সেনসিটিভ হতে হবে আমার সাথে ক্লাসে যখন যুক্ত থাকবেন, খুব কেয়ারফুল যে টিচার কি বলতেছে আমাকে। বলেন বাংলা বাক্য বলেন। আমি আসি। আমি আসতে পারি। ভালো কথা, ভালো কথা। এই খেয়াল করে শোনেন ডিয়ার লার্নার্স, আপনারা সবাই একটু খেয়াল করে শুনবেন আমাকে প্লিজ। বাক্য তো বানাতে বলেছি, কিন্তু এই যে ম্যাডাম বললো আমি আসি, এরকম বাক্য বানালে হবে না। অন্তত আর একটা শব্দ যোগ করবেন, মানে কমপক্ষে 3টা বা 4টা শব্দ দিয়ে বাক্য বানাবেন। ওই একদম ঠিক আছে, আমরা ক্লাস 3 পড়া পড়ছি, তাই বলে তো ক্লাস 3 সত্যি সত্যি পড়ি নে। হ্যাঁ আমি আসি হতো, আমি স্কুল থেকে আসি। হ্যাঁ অত দরকার নেই, অত জটিল দরকার নেই। ওই স্কুল থেকে টেকে ওখানে আবার থেকেতে ঝামেলা হবে, এখন ওসব আমরা শিখিনি। তাই আপনি ছোট বাক্য করেন যে আমি বাড়ি আসি, আমি
এখানে আসি, মানে আমি বলেছি এরকম তিনটা শব্দ, সর্বনিম্ন তিনটা শব্দ দিয়ে বাক্য বানাবেন। একদম ছোট শব্দ, এই ছোট বাক্য হলে হবে না, 2 শব্দের হলে হবে না। যে কাম দিয়ে বানাতে বলছি, আমি আসি, আই কাম, ওরকম না। আর একটু বড়, 4 শব্দ পারলে 4 শব্দের বানাবেন, হ্যাঁ, নো প্রবলেম। মুক্তিমাম প্লিজ বাক্য বলেন। আমি বাড়িতে আসি। বলেন, এবার ইংরেজি বলেন। স্যার, হ্যাঁ, ইংরেজি বলেন। আই কাম টু হাউস। আচ্ছা, আই কাম টু হাউস, আই কাম টু হোম। আমরা বলি যে হোমের পূর্বে প্রিপজিশন ওইভাবে গমন অর্থে, ভাষা অর্থে ব্যবহার না করাই ভালো, বাট করলেও খুব বেশি জরুরি সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, বললেন আই কাম টু হোম, আমি বাড়ি আসি, কথার কথা, বাই কাম হোম বললে হবে। তা আমি বাড়ি আসি, আই কাম হোম, এটাকে আপনি 4 প্যাটার্নে বাক্য বলেন। এবার দেখি কেমন পারেন এই বাক্যটা। আমি বাড়িতে আসি না, আই ডোন্ট কাম টু হাউস। আমি কি বাড়িতে আসি, ডু আই কাম টু হাউস। আমি কি বাড়িতে আসি না, ডু আই কাম টু হাউস। এই যে মুক্তি ম্যাডাম কি করেছেন, উনি কাম দিয়ে একটা বাক্য বানিয়েছিলেন যে আমি বাড়িতে আসি। এবার এই বাক্যটাকে ওনাকে 4 প্যাটার্নে নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি বাড়িতে আসি, আই কাম টু হোম, আমি বাড়িতে আসি না, আই ডোন্ট কাম টু হোম, আমি কি বাড়িতে আসি, ডু আই কাম টু হোম, আমি কি বাড়িতে আসি না, ডোন্ট আই কাম টু হোম। এইভাবে কিন্তু দ্রুত গতিতে বাক্য লিখে লিখে খাতায় রেখে দিবেন না, লাভ নাই। ওভাবে তো আপনি অনেক অভিজ্ঞ হয়ে যাবেন, কবি সাহিত্যিকও হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, বাট স্পিকিং পারবেন না কিন্তু আপনি। মানে এইভাবে লিখে মুখে বলবেন, জোরে জোরে শব্দ করে বলবেন। ডোন্ট ফিল শাই ফিল করবেন না, শব্দ করে প্র্যাকটিস করবেন, পরিবেশ তৈরি করবেন দেখে শুনে যে হ্যাঁ এবার করা যায়, সুযোগ খুঁজবেন সবসময়। তাহলে এইভাবে আপনাদেরকে কাম দিয়ে এরকম 4টা বাক্য বানাতে হবে, বাংলা ইংরেজি সহ। বাংলা সহ কিন্তু 100% ইংরেজির সাথে বাংলা বলা লাগবে। তারপরে কিপ মানে রাখা, ওইটা দিয়েও বাক্য তৈরি করবেন, যে আমি আমার মোবাইলটা টেবিলের উপর রাখি, আই কিপ মাই মোবাইল অন দ্য টেবিল। আমি মোবাইলটা টেবিলের উপর রাখি না, আই ডোন্ট কিপ মাই মোবাইল অন দ্য টেবিল। আমি কি মোবাইলটা টেবিলের উপর রাখি, ডু আই কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। আমি কি মোবাইলটা টেবিলের উপর রাখি না, ডোন্ট আই কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। ওকে, এরপরে মেক আছে তৈরি করা, ওটা দিয়ে 4টা বাক্য বানাবেন ইচ্ছা মতো। গেট, জিইটি গেট মানে পাওয়া, এটা দিয়ে বানাবেন। প্লে মানে খেলা করা, গো যাওয়া, ইট ইএটি ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো। এই প্রত্যেকটা দিয়ে 4টা করে বাক্য বানাইতে হবে। 4টা করে বাক্য বানিয়ে আপনারা আই দিয়ে প্র্যাকটিস করবেন, হি দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা বলুন তো, কাম দিয়ে বাক্য হচ্ছে কয়টা? 4টা। মোট ভোকাবুলারি আছে 10টা, তাহলে বাক্য হবে কয়টা? 40 সেন্টেন্সে 40টা বাক্য হবে। এই 40টা বাক্য কিন্তু আই দিয়ে, আবার 40টা বাক্য হি দিয়ে। হি দিয়ে তে এস বাই এস এর ব্যাপার আছে, ওটা ঠিক করবেন না, ঠিক আছে। তাহলে মোট কয়টা বাক্য? 80টা বাক্য। এই বাক্য মনে মনে কেউ আবার মাথায় হাত দিয়ে বসে পড়েন না যে আল্লাহ বাবা স্যার 80টা বাক্য, তো অনেক বাক্য। না ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নিয়ম বুঝে গেছেন, এবার প্র্যাকটিস করেন। তাহলে এই টেকনিকে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। ইউ দিয়ে 40, দে দিয়ে 40, ইট দিয়ে 40। ওইরকম করলে কিন্তু 8টা পার্সন আছে, ঠিক আছে, তাহলে কিন্তু 320টা বাক্য হবে না, 8 গুণ 40। যাই হোক, যতটা পারবেন করবেন, সমস্যা নেই, তবে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এই পর্যন্তই মনে হচ্ছে লেসন প্ল্যান। ইয়েস, আলহামদুলিল্লাহ শেষ। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার সেশন। আমাদের সেশনটা আজকে এই পর্যন্তই ছিল। আব্দুর রহমান ভাই তো ঘুম আসছে, যাই হোক বিশ্রাম নিতে হবে, সারাদিন অনেক পরিশ্রম। না আজকে তো ছুটির দিন ছিল, স্যাটারডে, আজকে তো অফিস নাই। স্যার আর একটা একটু জিনিস জানার ছিল। হুম, স্যার ওই যে উইন্ডো স্ক্রিন, আমরা এটার অর্থ কি? তাহলে কি এটা জানতাম জানালার কাপড়, তা এটা কি ভুল? জানালার কাপড় মানে ওই পর্দার ব্যাপারটা। পর্দার ব্যাপার। আসলে এই যে আমরা স্ক্রিন যেটা বলি, তাই না, জি এই স্ক্রিন শব্দটা কিন্তু আসলে এগুলো বেশিরভাগ ডিভাইস রিলেটেড হয়, ডিভাইস রিলেটেড। যেমন ইয়া স্যার, আমরা ইয়া এই যে বললাম যে আমাদের এই টিভির পর্দায় তো কিছু দেখা যাচ্ছে না, মানে টেলিভিশনে আপনার হচ্ছে মানে ইয়েটা আসছে না যে অন হচ্ছে, বাট লাইট নেই বা দেখা যাচ্ছে না, হঠাৎ করে কোনো একটা সার্কিটে প্রবলেম হইতে পারে, আমরা বললাম যে স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর স্ক্রিনশট। হ্যাঁ, আমার মোবাইল স্ক্রিনের সমস্যা, আবার আমরা বলি যে এই স্ক্রিনশটটা পাঠাও, মানে মোবাইলের ওই পর্দা বা মোবাইলের এই যে ভিজিবল যেটা থেকে আছে, এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা স্ক্রিনটা বেশি ব্যবহার করে থাকি। তো উইন্ডো স্ক্রিন এটা যদি কেউ ব্যবহার করে থাকে, এক্স্যাক্ট নয় এটা, তবে বোঝানোর জন্য করতে পারে যে আমি জানলার পর্দা, এটা বোঝাতে চাচ্ছি, কথার কথা, ঠিক আছে না? হ্যাঁ, এই Yes, sir. ব্যাপার। হ্যাঁ, তো এখন মানে ডিরেক্ট ওইভাবে আসলে সবসময় সবকিছু হবে না ডিরেক্ট, মানে ডিরেক্ট মিনিং বোঝেন তো। ধরেন আচ্ছা, আমি হচ্ছে আমি বান্দরবন যাচ্ছি, আমি বললাম যে আই এম গোয়িং টু মানকি গার্ডেন,
জি, জি। ইংরেজি করেছি কথার কথা না, ওরকম ডিরেক্ট হবে না। ওইটা যে কেউ বোঝাতে পারবে যদি কিনা সে তার ইনফরমেশনটা পাস করতে চায় সাকসেসফুলি, যে আমি এই বোঝাতে চাচ্ছি। তো আপনার হঠাৎ জানা নেই, তখন আপনি ওরকম কিছু ইউজ করবেন, বাট এটাকে আমরা কার্টেন বলবো, CURTAN, কার্টেন। কারসান। হ্যাঁ, পর্দা হয়, মশারি হয়, নানান কিছু হয়, মানে মশারিও এক ধরনের পর্দা, যেটা অ্যাকচুয়ালি উই ইউজ কার্টেন টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দ্য বাইটিং অফ মসকিটো, মশার কামড় থেকে রক্ষার জন্য। থ্যাংক ইউ। ওকে, অ্যানিমাল কোশ্চেন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটু প্রশ্ন জানার ছিল, সেটা স্যার ওই আমি যখন জয়েন করি তখন কি একটা অপশন আসে, সেটা দূর করতে পারি না, কিন্তু যখন জয়েনে চলে যাই তখন স্যার এই লেখা আছে ক্যামেরা মাইট বি ব্লক। স্যার অথচ ক্যামেরা ফোকাস কিন্তু দেখা যাচ্ছে, আমি হলো ল্যাপটপ থেকে জয়েন করেছি। স্যার আমার চেহারা কি দেখা যায় কিনা এটা জাস্ট জানার জন্য স্যার আর কি। আচ্ছা, কে আপনি কথা বলছিলেন, কে? আমি আমি স্যার জাহাঙ্গীর বলছি। ও, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, আপনি তো আসলে আপনার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি তো মানে ভিডিও না, মানে এটা হচ্ছে যে আপনি ক্যামেরা অপশনে আছেন, ব্যাপারটা এরকম লাগছে। হ্যাঁ, তো আপনি আসলে জয়েন করার পর আপনার যে মানে ওখানে যে ডায়লগ বক্সটা দেখায়, ওখানে আসলে কি দেখায়, মানে লেখাটা বলতে পারবেন? ওই লেখাটা স্যার শুধু আছে যে যে স্ট্যান্ডার্ড মোড, মানে স্ট্যান্ডার্ড মোড, এই ধরনের স্ট্যান্ডার্ড মোড যায়। কিন্তু আবার ক্যামেরার একটা অপশন আছে, যখন আমি টিক চিহ্ন দিতে যাই তখন ওটা আবার কিন্তু কাজ করে না ক্যামেরার ইয়াটা। যখন আমার এই অপশনে জয়েনিং এ যাই তখনই স্যার এই যে দেখছি যে ক্যামেরা মাইট বি ব্লক, আর ওই যে আমার ক্যামেরার যে অপশন আছে আমার নামের ওখানে স্যার ক্যামেরা একটা ক্রস চিহ্ন করে আছে আর কি। আপনি ক্যামেরায় টাচ দিলে আমি আজকে 2 বার সারিয়া করেছি, ক্যামেরা লিফট লোগোতে করে আবার জয়েন ভাই, করেছি। ক্যামেরা লোগোতে টাচ দিলে কি দেখায় আপনার? ক্যামেরা